সেলুলোজ শব্দটার দিকে তাকাও, দেখো এখানে শেষে কি আছে, ওস। ওস, তাহলে এটা হলো একটা বায়োলজির সাফিক্স। হ্যাঁ, আমরা শিখাইছিলাম যে বায়োলজিতে কোন শব্দের শেষে সাফিক্স হিসেবে যদি থাকে ওজ, তাহলে এটা কি বোঝায়, এটা শর্করাকে বোঝায়। ওকে, এটা তাহলে আমরা বুঝতেছি যে সেলুলোজ এটা হলো একটা শর্করা এবং এটা হলো একটা পলিস্যাকারাইড, মানে বহু শর্করা। ওকে, এটা তাহলে তুমি খেয়াল করো, এটা যেহেতু পলিস্যাকারাইড বা বহু শর্করা, আর আমরা জানি যে পলিস্যাকারাইড কারা, মানে 10-এর বেশি মনোস্যাকারাইড যখন পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় তখন তাদেরকে আমরা বলি কি, পলিস্যাকারাইড। তাহলে তুমি খেয়াল করো, সেলুলোজকে তুমি পলিস্যাকারাইড বলতেছো, তার মানে এর মধ্যেও অনেকগুলা মনোস্যাকারাইড আছে। তাহলে সেলুলোজ নামক এই পলিস্যাকারাইডের মধ্যে মনোস্যাকারাইড হিসেবে কে আছে, গ্লুকোজ। কে আছে, গ্লুকোজ। ওকে, তাহলে আর আমরা যদি বলি যে ওই গ্লুকোজটা আলফা না বিটা, বিটা, আর অবশ্যই ডি গ্লুকোজ, তার মানে অসংখ্য বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে সেলুলোজ এটা গঠন করে। বুঝতে পারছো? তুমি এখন খেয়াল করো তো, যে তুমি যদি সেলুলোজের মাঝখানে মনোস্যাকারাইড খুঁজতে যাও, তাহলে তুমি কি গ্লুকোজ ছাড়া আর কোনো মনোস্যাকারাইডকে পাবা? পাবা। হ্যাঁ, হয়তো তুমি সবগুলা বিটা ডি গ্লুকোজ পাবো, কিন্তু আলটিমেটলি গ্লুকোজ তো। তাহলে গ্লুকোজ ছাড়া অন্য কোনো মনোস্যাকারাইড কি সেলুলোজের গঠনে আছে? তাইলে এই যে যতগুলা মনোস্যাকারাইড দিয়ে সেলুলোজটা গঠন হইতেছে, সবগুলা মনোস্যাকারাইড একই ধরনের কিনা, একই ধরনের কিনা। তাইলে আমরা গঠনগতভাবে যদি এই সেলুলোজকে ক্লাসিফিকেশনের মধ্যে ফেলতে চাই, তাইলে বলো তো এটা হোমো হবে না হেটারো হবে? হোমো হবে। কেন আমরা হোমো পলিস্যাকারাইড বলতেছি? কারণ এদের গঠনে আলটিমেটলি মনোস্যাকারাইড হিসেবে গ্লুকোজ ছাড়া কিছু নাই। ওকে, সবই গ্লুকোজ, সবই একই ধরনের, এই জন্য এটাকে আমরা বলবো এটা হোমো পলিস্যাকারাইড। হ্যাঁ, এটা আবার আমরা যদি কাজের ভিত্তিতে প্রকারভেদের মধ্যে তাকে ফেলতে চাই, তাহলে তুমি বলো তো এটা সঞ্চয়ী না গাঠনিক? গাঠনিক। দেখো কেন গাঠনিক, তুমি যদি এটা লজিক্যালি মনে রাখতে চাও, শোনো, তুমি জানো যে কোষ প্রাচীর বা সেল ওয়াল বলে একটা জিনিস আছে, যেটা আলটিমেটলি কাদের থাকে? উদ্ভিদ কোষে থাকে। এটা কোনো প্রাণী কোষে পাওয়া সম্ভব না। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, সেল ওয়াল থাকে। তোমরা এটা সবাই জানো যে উদ্ভিদের কোষ প্রাচীর বা সেল ওয়ালের গাঠনিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি, প্রধানত কি দিয়ে নির্মিত? সেলুলোজ দিয়ে নির্মিত। তোমরা যখন প্রথম অধ্যায়ে পড়ছিলা দেখছিলা যে 40% থাকে সেলুলোজ। আর এটা তোমরা সবাই জানো যে উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে নির্মিত বা সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে তুমি বলো যে এই যে সেল ওয়াল বা কোষ প্রাচীর, দেখো উদ্ভিদের কি কঙ্কাল আছে? তাহলে একটা উদ্ভিদ দাঁড়ায় থাকবে কিভাবে? তাহলে তার ক্ষেত্রে তার যে কাঠামো, একটা উদ্ভিদের যে একটা কাঠামো গঠন, এইটা করে আলটিমেটলি সেল ওয়াল বা কোষ প্রাচীর, আর ওই কোষ প্রাচীর গঠনে আলটিমেটলি লাগে কে? সেলুলোজ। তাহলে এইটা যেহেতু কোষ প্রাচীর গঠন করতেছে, তার মানে আমরা বলতে পারি যে সেলুলোজ হলো একটা গাঠনিক পলিস্যাকারাইড বা স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। বুঝতে পারছো? তাহলে আমরা এই সেলুলোজ সম্পর্কে দুইটা ইনফরমেশন ক্লাসিফিকেশনগতভাবে মনে রাখবো। একটা হলো এটা হলো হোমো পলিস্যাকারাইড, আবার এটা হলো কি, গাঠনিক পলিস্যাকারাইড। ওকে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, দেখো এখন তুমি জানো যে অসংখ্য বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সেলুলোজ গঠন করে। তাহলে তুমি আমার বলো তো, তুমি যদি সেলুলোজকে আদ্র বিশ্লেষণ করো, মানে হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস শব্দটার শেষে আছে কি, সিস। সিস মানে কি? প্রক্রিয়া। সিস মানে কি? প্রক্রিয়া। আর লাইসিস মানে কি? ভাঙার প্রক্রিয়া বা বিভাজন করার প্রক্রিয়া, একটা জিনিসকে বিশ্লেষণ করার প্রক্রিয়া। ওকে, এটা। আর শুরুতে আছে কি, হাইড্রো। হাইড্রো মানে কি? হাইড্রো মানে কি? ওয়াটার বা পানি। তাহলে পানির উপস্থিতিতে তুমি যদি বা পানি দিয়ে তুমি যদি কোনো কিছুকে ভাঙো, তাহলে ওটাকে আমরা বলবো আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। ওকে, এখন তুমি খেয়াল করো তো, একটা নর্মাল জিনিস চিন্তা করো, যখন সেলুলোজ গঠন হইতে যায়, প্রত্যেকটা গ্লাইকোসাইডিক বন্ধন গঠনের সময় এক করে পানি কি হয়ে যায়? বের হয়ে যায়। এখন তুমি যদি ওই পানিকে আবার তার মধ্যে না দাও, তাহলে কি সে গ্লুকোজটা গ্লুকোজ হিসেবে ফিরে আসতে পারবে? ওই গ্লুকোজের যে OH থেকে পানিটা বের হয়ে গেল, ওটা যদি আবার গ্লুকোজের মধ্যে না যায়, সে কি গ্লুকোজ হতে পারবে? না। তাহলে তুমি যদি এদের থেকে গ্লুকোজ পাইতে চাও, তোমাকে পানি দিয়েই লাইসিস করতে হবে। হ্যাঁ, দেন ওই পানির OH গুলা তাদের জায়গা মতো চলে যাবে, গিয়ে তারা কি আলটিমেটলি তুমি কি পাবা? অ্যাট লাস্ট গ্লুকোজ পাবা, ডি গ্লুকোজ পাবা। কথা বুঝতে পারছো?
এটা মনে রাখবে। এখন বইয়ের মধ্যে দেখবা লেখা আছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কথা, হ্যাঁ, তারপরে HCl এর কথা আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা আছে। এদেরকে দিয়ে হাইড্রোলাইসিস করলে এই সেলুলোজ ভেঙে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয়। ওকে, এইটা মনে রাখবা। এখন দেখো যে পরীক্ষায় যেটা আসে এমসিকিউ এর জন্য তোমাকে জানতে হবে যে বিভিন্ন ক্ষেত্রে সেলুলোজের পরিমাণ কোনটাতে কত। হ্যাঁ, বইয়ের মধ্যে দেখবা যে তুলায় সেলুলোজের পরিমাণ হলো 94%। লিলেন বা লিনেন যেটা, এটা এক ধরনের কাপড়, হ্যাঁ, ওই যে সন গাছ চিনো, সন গাছের থেকে সুতা বানানো হয়, ওইটা দিয়ে যে কাপড় বানানো হয় ওইটাকে বলা হয় কি লিনেন। তো এইটাতেও আছে কত পার্সেন্ট? 90%। দেখো মনে রাখবে কি হবে, লিনেন 90, মানে এইভাবে বলে ফেলবো আর কি টেকনিক্যালি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুলায় 94 বা 94%, লিনেনে 90%। দেখো এর সাথে আরেকটা 90% আছে, ওটা কি তন্তুকুশি, ওটাতেও সেলুলোজের পরিমাণ 90%। দেখো কাঠ 60, এইভাবে বলবা কাঠ 60, তাহলে কাঠে কত পার্সেন্ট? 60%। দেখো এরপর হলো তৃণলতা 30, মানে 30 থেকে 40, তাহলে তৃণলতায় কত? 30 থেকে 40। আরেকটা মনে রাখবা যে জৈব বস্তু সমৃদ্ধ মাটিতে পাওয়া যাবে কত? 40 থেকে 70, 40 থেকে 70। সো এই যে সেলুলোজের পরিমাণগুলো কোনটাতে কত পার্সেন্ট থাকে, এটা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবা। এখন আমাদেরকে জানতে হবে যে দেখো এই যে সেলুলোজ, এই সেলুলোজ নামক পলিস্যাকারাইড এটা আমরাও খাই, আবার তৃণভোজী যারা আছে, হ্যাঁ, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ, হরিণ, যারা তৃণভোজী আছে, হ্যাঁ, এরাও কিন্তু সেলুলোজকে খায়। কিন্তু মানুষ সেলুলোজকে হজম করতে পারে না, ওরা পারে। এখন প্রশ্ন হইল যে কেন আমরা সেলুলোজ খাইলে সেলুলোজকে হজম করতে পারি না? তার কারণ হলো, দেখো তুমি চিন্তা করে যে বুড়ে লেখা আছে সেলুলোজ, তাহলে সেলুলোজে যেহেতু ওজ আছে, তার মানে আমি বুঝতেছি এটা হলো একটা শর্করা। এখন আমি যদি সেলুলোজকে ভাঙার এনজাইমের নাম বলতে চাই, তাহলে আমি কি বলবো? দেখো সেলুলোজ যদি হয় শর্করা, তাহলে সেলুলোজকে যে এনজাইম ভাঙবে তাকে আমরা বলবো সেলুলেজ। কারণ আমরা জানি যে সাফিক্স ওজ দিয়ে বোঝায় শর্করা, বাট সাফিক্স হিসেবে যদি থাকে এস, তার মানে এটা বোঝায় দিস ইজ এনজাইম বা উৎসেচক। ওকে, এটা মনে রাখবা। তাইলে সেলুলোজ নামক কার্বোহাইড্রেটকে যদি আমি ভাঙতে চাই, তাহলে আমার যে এনজাইমের দরকার তার নাম হলো সেলুলেজ। এখন মজার কথা হলো যে মানুষের দেহের মেইনলি পরিপাক তন্ত্রের মধ্যে বা পরিপাক নালীর মধ্যে সেলুলেজ নামক কোনো এনজাইম নাই। তাহলে তুমি খেয়াল করো যে তুমি সেলুলোজকে হজম করতে চাও, আচ্ছা হজম করা ব্যাপারটা মানে কি? তুমি বলো তো, সেলুলোজের মধ্যে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ আটকানো আছে একটার সাথে একটা। এখন তুমি যদি সেলুলোজকে হজম করার কথা বলো, আলটিমেটলি এদের পরস্পর মাঝখানের যে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনটা আছে সেটা তোমাকে ভাঙতে হবে। তুমি যদি ওই বন্ধনকে ভাঙতে চাও তাহলে তোমার সেলুলেজ এনজাইমকে লাগবে। তাহলে যার সেলুলেজ এনজাইম থাকবে সে সেলুলোজের বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনগুলোকে ভাঙতে পারবে, তার মানে সে সেলুলোজ ভেঙে গ্লুকোজ তৈরি করতে পারবে, তার মানে সে এটাকে হজম করতে পারলো। দেন ওই গ্লুকোজ তার শরীরে পুষ্টি উপাদান হিসেবে এনার্জি দিবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তাইলে কথা হলো যে কেন আমাদের সেলুলেজ নাই, আর কেন স্তন্যপায়ী তৃণভোজী যারা আছে এদের কেন সেলুলেজ এনজাইম থাকে? দেখো এটা হয় মেইনলি আমাদের পরিপাক তন্ত্রের মধ্যে কিছু মিথজীবী ব্যাকটেরিয়ার কারণে এরকম হয়। হ্যাঁ, মিথজীবী ব্যাকটেরিয়াকে আমরা বলি কি সিমবায়ন্ট ব্যাকটেরিয়া। সো আমাদের পরিপাক তন্ত্রে এই ধরনের কোনো সিমবায়ন্ট ব্যাকটেরিয়া থাকে না যারা সেলুলেজ নামক এনজাইম তৈরি করতে পারে। কিন্তু তৃণভোজী স্তন্যপায়ী যারা আছে, হার্বিভোরাস, হ্যাঁ, যারা ঘাস লতা পাতা এইসব খায়, যেমন তুমি এক্সাম্পল হিসেবে বলতে পারো গরু, ছাগল, ভেড়া, হরিণ, মহিষ, এগুলা। সো এদের পরিপাক তন্ত্রে দেখো কিছু সিমবায়ন ব্যাকটেরিয়া বাস করে যারা ওইখানে বসে বসে সেলুলেজ নামক এনজাইম তৈরি করে। দেখো এই সেলুলেজ নামক এনজাইমটা কিন্তু তাদের কোনো গ্রন্থি থেকে সিক্রেট হয় এমন না, কিছু মাইক্রোবস বা এই যে কিছু ব্যাকটেরিয়া তাদের অন্ত্রের মধ্যে থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ওখানে সেলুলেজ নামক এনজাইম তৈরি করে।
তাইলে আমাদের অন্ত্রে যেহেতু ওই সিম্বায়ন্ট ব্যাকটেরিয়াগুলো থাকে না, যে কারণে আমাদের অন্ত্রে সেলুলেজ এনজাইমও তৈরি হয় না। আর সেলুলেজ এনজাইম তৈরি না হইলে আমরা সেলুলোজের মধ্যে থাকা β1,4 গ্লাইকোসাইডিক বন্ধনকেও ভাঙতে পারি না। আর বন্ধন যেহেতু ভাঙতে পারি না, তার মানে আমরা আলটিমেটলি সেলুলোজকে হজম করতে পারি না। কিন্তু যারা পারে তারা কেন পারে? কারণ তাদের পরিপাক তন্ত্রের মধ্যে কিছু সিম্বায়ন্ট ব্যাকটেরিয়া সেলুলেজ নামক এনজাইম তৈরি করতেছে। ওই সেলুলেজ এনজাইম দিয়ে তারা সেলুলোজের মাঝখানে থাকা β1,4 গ্লাইকোসাইডিক বন্ধনকে ভাঙতেছে, তার মানে তারা হজম করতে পারতেছে। এবং তারা যেহেতু সেলুলোজকে ভেঙে গ্লুকোজ বানাইতে পারতেছে, তার মানে সেলুলোজ যদি তারা খায়, এটা থেকে তারা এনার্জি বা শক্তি পাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে বলা হয় সেলুলোজের কোনো পুষ্টিগুণ আমাদের ক্ষেত্রে নাই। বলো কেন নাই? পুষ্টিগুণ বলতে আলটিমেটলি ধরো সেলুলোজের মধ্যে আছে কি? গ্লুকোজ। গ্লুকোজ থেকে আমি পাবো কি? এনার্জি। এখন আমি সেলুলোজ খাইলাম, আমি যদি হজম করতে পারতাম তাহলে আমি কি পাইতাম? আলটিমেটলি এনার্জি পাইতাম। দেখো সেলুলোজের মধ্যে ভরপুর গ্লুকোজ আছে, ভরপুর গ্লুকোজ আছে, কিন্তু আমি সেলুলোজ খাইলে সেই গ্লুকোজটা আমাকে এনার্জি দিতে পারতেছে না। কারণ আমি ওই সেলুলোজকে সেলুলেজ এনজাইম না থাকার কারণে ভেঙে যে আমি গ্লুকোজ বানাবো সেটা আমি পারতেছি না। বাট গরুর ক্ষেত্রে কিন্তু সেলুলোজ ঠিকই একটা পুষ্টি উপাদান। কেন? কারণ তার সেলুলেজ এনজাইম আছে, সে ওই এনজাইম দিয়ে সেলুলোজকে ভেঙে গ্লুকোজ করতেছে, সে এনার্জি পাচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে আমরা কি বলবো? যে আমাদের ক্ষেত্রে সেলুলোজের কোনো পুষ্টিগুণ নাই। এটা কেন? আমি আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে, এইটা একটা ব্যাপার আমাদেরকে জানতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে তাইলে সেলুলোজের তো কোনো পুষ্টিগুণ নাই, তাহলে আমি কেন খাবো? হ্যাঁ, তাহলে আমি কেন খাবো? দেখো, কারণ আমি তো কোনো এনার্জি পাচ্ছি না। সেলুলোজ থেকে আমরা কি কোনো এনার্জি পাবো না, কারণ আমরা তো ওকে ভাঙে গ্লুকোজ বানাইতে পারতেছি না। তাহলে আমি এনার্জিটা পাবো কোথায়? এনার্জি তো আমি পাবো না, বা কোনো পুষ্টিগুণ আমি পাবো না। তাহলে আমার প্রশ্ন হলো যে তাহলে আমরা কেন সেলুলোজকে খাবো? সেলুলোজের অন্যান্য অনেক উপকারী দিক আছে। যেমন এই সেলুলোজ অন্ত্রের মধ্যে পানি শোষণ করে। হ্যাঁ, পানি শোষণ করে মলের পরিমাণ বাড়ায়, এবং মলকে যখন তরল করে বা সফট করে তখন কনস্টিপেশনটা দূর হয়। তাহলে এটা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন প্রিভেন্ট করে। বেশি বেশি নরম মল তৈরি করে এবং মল ত্যাগটাকে সহজ করে। এইটা হলো তার কাজ। তাছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, যেমন এইটা আমাদের কুলন ক্যান্সারকে প্রিভেন্ট করে। আমাদের কুলনের যে ক্যান্সার, এইটাকে প্রিভেন্ট করে। এবং এটার আরেকটা মজার ব্যাপার হলো এটা আমাদের রক্তে থাকা কোলেস্টেরলের পরিমাণকে কমায়। এবং এই সেলুলোজ আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হেল্প করে। এবং যারা ডায়েট করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই সেলুলোজ ভালো একটা অপশন। কারণ দেখো ব্যাপারটা এরকম যে সেলুলোজ তুমি প্রথমত খাইলা, কিন্তু তুমি কোনো এনার্জি পাবো না। কিন্তু এটা যেহেতু হজমও হয় না, তার মানে এটা জায়গায় থাকে, মানে পেটটাকে তখন ভরা ভরা মনে হয়, তখন তোমার খাবার খাওয়ার প্রবণতা আলটিমেটলি কি হয়ে যাবে? কমে যাবে। আলটিমেটলি কিন্তু তোমার ওজন কমবে। সো যারা ডায়েট করতে চায় তাদের জন্য কিন্তু সেলুলোজ ভালো একটা অপশন। হ্যাঁ, সেলুলোজের নানা কাজ আছে। সো এই জন্য কথা হলো যে আমরা সেলুলোজ থেকে যদিও আমরা কোনো পুষ্টিগুণ নাও পাই, হ্যাঁ, সেলুলেজ এনজাইম না থাকার কারণে আমরা পুষ্টিগুণ পাচ্ছি না, আমরা এনার্জি পাচ্ছি না, বাট সেলুলোজের অন্যান্য উপকারী দিক থাকার কারণে আমরা আলটিমেটলি সেলুলোজ খাবো। সো সেলুলোজ খাবো বলতে তোমরা যেটাকে রাফেজ নামে চিনো, বা যেটাকে বলা হয় ডায়াটারি ফাইবার, মানে আঁশ জাতীয় যে খাবারগুলা, ওইগুলো আলটিমেটলি কি? সেলুলোজ। হ্যাঁ, সো ওইগুলা আমাদেরকে খাইতে হবে। হ্যাঁ, এটা কথা মনে রাখবা। ওকে, দেখো এখন যদি আমরা খেয়াল করো, এখন আমরা যদি সেলুলোজের কিছু ধর্ম নিয়ে বলি, বইয়ের মধ্যে আছে, দেখবা যে সেলুলোজের ধর্ম হলো, দেখো সেলুলোজ স্বাদহীন, বুঝতে পারছো? গন্ধহীন, সাদা এবং একটা মানে পাউডার এর মতো একটা মানে কঠিন একটা জৈব রাসায়নিক পদার্থ। বুঝতে পারছো? এটা তার হলো একটা ধর্ম। এবং এটা হলো পানিতে অদ্রবণীয়। বুঝতে পারছো? পানিতে অদ্রবণীয়, এবং এটা হলো অবিজারক। শোনো, অবিজারক মানে কি? আমরা জানি কি নরমালি পলিস্যাকারাইড গুলা নন রিডিউসিং সুগার। তাহলে সেলুলোজ যেহেতু নিজে একটা পলিস্যাকারাইড, তাহলে এই সেলুলোজ নিশ্চয়ই কি? নন রিডিউসিং বা অবিজারক শর্করা। এটা আমরা মনে রাখবো। এবং এদেরকে কি আমরা সুগার বলতে পারি? কারণ কি? কারণ এটা স্বাদে মিষ্টি না। এই জন্য আমরা এদেরকে বলবো কি, যারা স্বাদে মিষ্টি না বা এরা নন সুগার। এরপরে আমরা বলবো দেখো এরা আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না। বুঝতে পারছো? খালি না আর না। হ্যাঁ, তাহলে নেগেটিভ সব কি? মানে নেগেটিভ, মানে স্বাদহীন, গন্ধহীন, হ্যাঁ, এরপরে অদ্রবণীয়, অবিজারক, আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না, এগুলা। এবং এগুলার কোনো পুষ্টিগুণ নাই। তাহলে পুষ্টিগুণ নাই, বলো কার ক্ষেত্রে নাই? কার ক্ষেত্রে নাই? আমাদের ক্ষেত্রে নাই, কারণ আমাদের সেলুলেজ নাই। আরে যার সেলুলেজ এনজাইম আছে তার কিন্তু ঠিকই পুষ্টিগুণ আছে, কারণ
সে কিন্তু এটা ভেঙে কি পাবে, গ্লুকোজ পাবে, তাহলে সে কিন্তু এখান থেকে পুষ্টি নিতে পারবে। এটা আমাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের কোনো পুষ্টিগুণ নাই, গরু ঠিকই পুষ্টি পায়, নাহলে পরে এত ঘাস খায় ঠিক আছে, অবশ্যই সে ঘাস খাইলে এনার্জি পাইতেছে। কথা বুঝতে পারছো? এটা দেখো, এরপর হলো যে দেখো এই খেয়াল করো যে সেলুলোজের কথা যদি তুমি বলো, একটা জিনিস খেয়াল করো তো, সেলুলোজ মানে কি, অসংখ্য বিটা ডি গ্লুকোজ একটার পর একটা যুক্ত হয়ে হয়ে গিয়েছে সেলুলোজ, বলে এর কি কোনো ব্রাঞ্চিং আছে? তাহলে এটা কি লম্বা একটা সুতার মতো কিনা, একটা ফাইবারের মতো কিনা? আমি কোষ প্রাচীরের গঠন পড়ানোর সময় কিন্তু সেলুলোজের ফাইবার আকারে দেখাইছিলাম, বুঝতে পারছো? তাহলে এগুলা কি সদৃশ, সুতার মতো বা ফাইবার সদৃশ, বুঝতে পারছো? তাহলে এইটা মনে রাখবা। এবং এগুলা নিশ্চয় শক্ত হবে না নরম হবে, তুমি বলো তো? শোনো, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম হলো সেলুলোজ, তাহলে কোষ প্রাচীর নিশ্চয় শক্ত হয়, তাই না? তাহলে শক্ত যদি হয় তাহলে সেলুলোজ নিজে কেমন হবে, শক্ত, বুঝতে পারছো? তাহলে এটা ফাইবারের মতো হবে, মানে সুতা, এবং এটা আমরা বলবো কি দিস ইজ হার্ড, এটা মনে রাখবা। ওকে, এখন খেয়াল করো যে লাস্ট হলো সেলুলোজের। শোনো, সেলুলোজের কাজ যদি তোমাকে বলে, তুমি এমনি বলতে পারবা সেলুলোজের কাজ কি? সেলুলোজের কাজ হলো কোষ প্রাচীর গঠন করা, মানে গঠনগত ব্যাপারগুলো মেনটেন করে, তাই না? কারণ এটা নিজে একটা কি, এটা একটা কি গাঠনিক পলিস্যাকারাইড। সেলুলোজ কি, একটা গাঠনিক পলিস্যাকারাইড, হ্যাঁ এটা। সো এটার মেইন কাজ হলো উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করা, এটা। এছাড়া দেখো, এছাড়া তুমি চিন্তা করো যে মানে খেয়াল করো যে ব্যবহার যদি তুমি একটু চিন্তা করো, এখানে মোটামুটি বেশ কয়েকটা ব্যবহার দেওয়া আছে, এগুলো পড়বা। দেখো আমি যদি একটা বলি যে প্রথম কথা হলো উদ্ভিদের কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত। সেলুলোজ দেখো, সেলুলোজ থেকে তুমি সুতা বানাও, সেলুলোজ থেকে তুমি তন্তু বানাও, তাইলে তুমি আমার বলো যে ওই সুতা দিয়ে তুমি আবার কাপড় বানাও, তার মানে বস্ত্র। তাহলে বস্ত্রের তৈরিতে বা বস্ত্র তৈরিতেও কি সেলুলোজের ব্যবহার আছে কিনা, আছে। এরপরে তুমি খেয়াল করো যে নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরি, তাহলে দেখো তুমি এই যে গাছের কাঠ দিয়ে তুমি এটা করতেছো, তাহলে ওই কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের মধ্যে কি আছে, সেলুলোজ আছে। তাহলে মেইনলি দেখো আমাদের ক্ষেত্রে শুধু এটা অন্য হিসেবে না, বস্ত্র বাসস্থানের যত ধরনের জিনিসপত্র আমাদের লাগে সবগুলা তৈরিতে কিন্তু সেলুলোজের ব্যবহার আছে, এইটা মনে রাখবা। দেখো তারপরে বলছে যে কিছু কিছু পতঙ্গ আছে, তারা কাঠ গাছের মধ্যে থাকে, কাঠকে খাবার হিসেবে গ্রহণ করে, সেলুলোজকেই তারা খাবার হিসেবে গ্রহণ করে, হ্যাঁ। তাহলে দেখো তাদের সেলুলোজ এনজাইম আছে, তারা ওই কাঠ থেকেই আলটিমেটলি কি পায়, গ্লুকোজ পায়, কথা বুঝতে পারছো? তাহলে কিছু কিছু কাঠ খেকো পতঙ্গের ক্ষেত্রে কিন্তু সেলুলোজ ডিরেক্টলি খাবার হিসেবে ব্যবহার হয়, বুঝতে পারছো? এইটা মনে রাখবা। এরপরে দেখো যে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে মানে কি, গবাদি পশুর বলা চলে মোটামুটি কমন এবং সবচেয়ে বহুল প্রচলিত খাবার কি, ঘাস, বুঝতে পারছো? আর ঘাস বলতে এগুলোর মধ্যে আলটিমেটলি আছে কি, সেলুলোজ, বুঝতে পারছো? ওকে, দেখো এখন এই যে নাইট্রেট বিস্ফোরক হিসেবে এটা কাজ করে। তুমি যদি এই সেলুলোজের মধ্যে থাকা এই যে OH গুলাকে তুমি যদি নাইট্রেট দিয়ে তুমি ট্রান্সফার করো, তাহলে যে নাইট্রো সেলুলোজ তৈরি হয়, ওই নাইট্রো সেলুলোজের মধ্যে তখন একটা বিস্ফোরক একটা ব্যাপার ধর্ম চলে আসে, এটা দিয়ে বোমা বানানো হয়, কথা বুঝতে পারছো? হ্যাঁ, এটা বিস্ফোরক হিসেবে তখন ব্যবহার করা যায়। এছাড়া এই যে খেয়াল করে এসিটেট ফটোগ্রাফিক ফিল্মে এটা ব্যবহার করা হয়। এছাড়া ধরো তোমার ফিল্টার পেপার, টিস্যু পেপার, হ্যাঁ এই ধরনের জিনিসগুলা, প্যাকেজিং এর যত ব্যাপার, এইগুলোর মধ্যে আলটিমেটলি কি ব্যবহার করা হয়, সেলুলোজকে ব্যবহার করা হয়। আরেকটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, গুণগত রসায়ন যারা পড়তেছো শেষের দিকে পাবা, বা দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ের শেষের দিকে পাবা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। খেয়াল করো ওই ক্রোমাটোগ্রাফি গুলাতে দেখো চলমান মাধ্যম এবং মানে সচল এবং ধরো স্থির মাধ্যম হিসেবে বিভিন্ন জিনিসকে ব্যবহার করা হয়। এদের ক্ষেত্রে যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়, বুঝছো? এইগুলো হলো, দেখো আমি বলি এইগুলো হলো সেলুলোজের নর্মাল ব্যবহার, রিডিং করবা, আমি দাগায় দিব, ওইগুলো এখান থেকে পড়ে নিবা। দেখো এখন যদি আমরা স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য বলি, তাহলে তুমি নর্মালি বলো তো স্টার্চের মধ্যে তুমি পাবা কি, স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজ, তার মানে ওটা অসংখ্য আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি, আর সেলুলোজ অসংখ্য বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। তাহলে স্টার্চের মধ্যে আমরা বন্ধন পাবো কি, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন, আর আমরা সেলুলোজের মধ্যে পাবো কি, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। আর স্টার্চের মধ্যে যদি আমরা অ্যামাইলোপেকটিনের কথা বলি, তাহলে 1,4 এর সাথে আমরা 1,6টাও পাবো। এখন আমরা যদি বলি যে শাখার ব্যাপারটা, তাহলে শাখান্বিত গ্লুকোজের পলিমার যদি আমি বলি, তাহলে বলো কোনটাকে আমরা বলবো, স্টার্চ না সেলুলোজ? স্টার্চকে আমরা বলবো, বাট সেলুলোজের মধ্যে কিন্তু কোনো শাখা বা কোনো ব্রাঞ্চিং নাই। আচ্ছা, এখন স্টার্চকে আমরা বলি সঞ্চিত পলিস্যাকারাইড,
সেলুলোজকে আমরা বলি গাঠনিক পলিস্যাকারাইড, তার মানে এটা গঠনগত উপাদান হিসেবে কাজ করে। আর স্টার্চ সঞ্চিত উপাদান। বলো কার দেহে সঞ্চিত উপাদান? উদ্ভিদের দেহে অতিরিক্ত গ্লুকোজ তো স্টার্চ হিসেবে জমা থাকে, তার মানে ওটা উদ্ভিদের দেহে সঞ্চিত উপাদান হিসেবে কাজ করে। আর বর্ণের কথা যদি আমরা বলি আয়োডিন দ্রবণে, তাইলে আমরা জানছিলাম যে স্টার্চ আয়োডিন দ্রবণে গাঢ় নীল বর্ণ দেয়, আর সেলুলোজ কি করে আয়োডিন দ্রবণে কোনো বর্ণ দেয় না। বুঝতে পারছো? আর হজমের কথা যদি বলি, বলো আমরা স্টার্চ হজম করতে পারি কিনা? কেন না? আমরা অবশ্যই স্টার্চ হজম করতে পারি, কারণ স্টার্চ, দেখো স্টার্চকে আমরা বলি কি অ্যামাইলোজ, অ্যামাইলোজকে হজম করার জন্য আছে কি অ্যামাইলেজ, তাহলে আমাদের আলফা অ্যামাইলেজ, বিটা অ্যামাইলেজ সব ধরনের এনজাইম আমাদের আছে। তার মানে আরে তুমি যদি বলো হজম করতে পারি না, তুমি তো বাইচেই আছো স্টার্চ খায়া। ভাত না খাইলে, খেয়াল করো, ভাত না খাইলে বাঙালির একদিন কাটে না। তো ভাত বা রুটি, তাহলে এগুলা আলটিমেটলি কি স্টার্চ, তাহলে এগুলা আমরা হজম করতে পারি, কিন্তু আমরা যেটা পারি না, আমরা সেলুলোজকে হজম করতে পারি না।